আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি আসলে এই বর্তমান সময়ে টক অফ দ্য কান্ট্রি বলতে পারেন, বা তার চেয়েও বেশি খুবই ভাইরাল একটি টপিক এখন বর্তমানে এই সময়ে খুবই আলোচিত একটি বিষয়। সেটি হচ্ছে দীর্ঘদিন পরে আমাদের উবায়দুল কাদের সাহেব তিনি মিডিয়ার সামনে কথা বলেছেন, তিনি মিডিয়ার সামনে এসেছেন। তো তো যাই হোক বন্ধুরা, আসলে 2024 সালের 5ই আগস্ট কী হয়েছে আমাদের বাংলাদেশে সেটা আমরা সবাই জানি। তারপরে কিন্তু আসলে অনেকেরই আমরা খোঁজ পেয়েছিলাম, কিন্তু আসলে আমি বেশ কয়েকবার কিন্তু মনে মনে ভেবেছিলাম যে আমাদের উবায়দুল কাদের সাহেব আসলে কোথায়, ওনার তো আসলে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার মধ্যে কয়েকবার কিন্তু আসলে ওনাকে নিয়ে কয়েকটি নিউজ হয়েছে যে তিনি সিলেটের একটি বাসায় ছিলেন, তিনি এদিকে গিয়েছেন। তো এগুলো আসলে এসবের আসলে সত্যতা তেমন একটা মিলেনি। তো অবশেষে কিন্তু তিনি মিডিয়ার সামনে এসেছেন এবং কথা বলেছেন। তো এখন আমরা যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি হচ্ছে উবায়দুল কাদের সাহেবের সেই সাক্ষাৎকারটি। আর এটি আসলে সম্ভবত ভারত ভিত্তিক একটি নিউজ পোর্টাল অথবা ইউটিউব চ্যানেল, দি ওয়াল। তো সেই দি ওয়াল চ্যানেলের সাথে তিনি আসলে কথা বলেছেন এবং দি ওয়াল তার অনেকদিন পরে একটি সাক্ষাৎকার নিয়েছে। তো এটি বর্তমানে আসলে খুবই আলোচিত একটি বিষয়। তো আর কথা না বলে চলুন আমরা উবায়দুল কাদের সাহেবের এই সাক্ষাৎকারটি দেখে নিই। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে। তিনি আওয়ামী লীগের 3বারের সাধারণ সম্পাদক, এর আগে তিনি ছাত্রলীগের 2বারের সাধারণ সভাপতি ছিলেন, ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন। তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো। মিস্টার কাদের, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমার প্রথম প্রশ্ন যে 24 গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না। যিনি কথা বলতেছেন তিনি হচ্ছেন অমল সরকার। আর অবশ্যই আমি যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি দি ওয়ালের, তো অবশ্যই আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি সেই চ্যানেল থেকেও দেখে নিতে পারেন। ওকে। আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না, তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন, কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন, তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন। দেখুন, এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও অনেকদিন পরে ওনার কণ্ঠ সবার শুনলাম। কাছেই পরিষ্কার। আমি 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা। মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু আপনারা আসলে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি বেশ দীর্ঘ। তো অবশ্যই আশা করি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যারা আসলে ওবায়দুল কাদের সাহেব সম্পর্কে অনেক কিছু জানতে চান। আর অনেক কিছু কিন্তু জানতে পারবেন এই 5 আগস্টের দিন থেকে শুরু করে ওবায়দুল কাদের সাহেবের পলায়ন পর্যন্ত সবকিছু মিলিয়ে। বেশ। তখন চার দিক থেকে মিছিল আসছিল এবং এটা 5ই আগস্টের আসলে ছিল ঘটনা বর্ণনা করতেছেন। প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক। এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা। তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম, কিন্তু সেখানেও দেখলাম যে অনেক উনি উনার বাসা থেকে অন্য একজনের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তো সেখানে আসলে হামলা করা হয়েছিল, এটাই বলতেছেন। লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই,
অনেকক্ষণ ছিলাম, প্রায় এইটা কি 5 ঘন্টা। হুম হুম এই যে বাথরুমের যে বিষয়টি, এটি কিন্তু আসলে খুব বেশি আজকে দেখলাম, এই সাক্ষাৎকার তো গতকালের, তো আজকে দেখলাম যে এই বাথরুম নিয়ে কিন্তু প্রচুর হেডলাইন হয়েছে এবং প্রচুর নিউজ হয়েছে। তো নিউজে আসলে এই বাথরুম কাণ্ডটাকে, মানে উনি যে বাথরুমের মধ্যে ছিলেন 5 ঘন্টা ছিলেন, এটাকে খুব বেশি মানে হাইলাইট করা হয়েছে নিউজে। বেশিরভাগ উনার মানে এই সাক্ষাৎকারের এই অংশটি কিন্তু খুব বেশি মানে ব্যবহার হচ্ছে দেখলাম। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, হুম বেসিন হুম এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ, হুম এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। হুম তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে হুম সেগুলো লুট করার জন্য জোরপূর্বক হুম প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, হুম আমি বললাম, খুলে দাও যা হবে। তারপরে সাত আট জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, হুম মনোভঙ্গি নিয়ে। হুম তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, হুম আমার দিকে তাকিয়ে আপনি ন্যাচে চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, হুম তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো। এইটা আসলে মানে আমার কাছে এইটা আসলে খুবই আশ্চর্যজনক একটি বিষয় লেগেছে যে মানে 5ই আগস্ট আসলে যারা যারা মানে মাঠে ছিল, তো সেই সব ছাত্ররা মানে ওবায়দুল কাদের সাহেবকে একটি বাসায় পেয়েছে, পাওয়ার পরে মানে তারা ইয়ে করে নাই, মানে উনার উপরে কোনো হামলা করে নাই এবং উনাকে বলেছে যে আপনার আপা অথবা ম্যাডাম উনি চলে গিয়েছেন, আপনি যাননি কেন? তো আসলে এটা আমার কাছে খুবই মানে ইয়ে লাগতেছে যে আসলে এখানে বিষয়টা কি, অথবা কারা ছিল তারা, তারা কি আসলে আন্দোলনকারী ছিল নাকি মানে অন্য কেউ ছিল? সেলফি নিচ্ছিল, হুম ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে যেমন চেনতো। হুম হুম কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল হুম সেটা নিমেষে হুম শীতল হয়ে গেল। আচ্ছা এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ, তারা চেয়েছিল আমাকে হুম রাস্তায় সেনাবাহিনী হুম হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। হুম এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে হুম ভেতরে ভেতরে হুম ভেঙে পড়েছিল। হুম এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, হুম লাল হুম পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক হুম দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে হুম সংসদ এলাকা থেকে হুম বড় রাস্তা, গণভবন অভিমুখী হুম রাস্তা, ওখানে নিয়ে যায়। আচ্ছা ওখানে নিয়ে আমার হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে, হুম একটা ইজি বাইক, হুম সেটা খালি ছিল, হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। হুম ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল। হুম ও তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, হুম চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের 5ই আগস্টের চাচি ঘটনা। অসুস্থ, হুম হাসপাতালে নিচ্ছি, হুম ডিস্টার্ব করবে না। হুম এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক, হুম সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছে, ইট মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় হুম এই ছেলেটা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। মানুষের রাস্তায় অসংখ্য মানুষ, হুম সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, হুম মেরে ফেলতে পারতো। হুম তো আজকে এটুকু বলে শেষ করি। না কিন্তু তারা তো মানে উনাকে সেভ করেছে বা তাদের কাপড় চোপড় এগুলো দিয়েছে, কিন্তু একবার চিন্তা করেন যদি জনগণ মানে ওই দিন মানে ওবায়দুল কাদের সাহেবকে মানে জনগণ যারা মানে আন্দোলনকারী ছিল তারা যদি এই সময় মানে সামনাসামনি পেত, তাহলে আসলে কি হতো একমাত্র আল্লাহ তাআলাই বা ভালো জানেন। মানে এটা কল্পনা করলেই তো বোঝা যাচ্ছে যে আসলে কি হতো সেদিন। কিন্তু আসলে তিনি আমার কাছে মনে হয় যে খুবই ভাগ্যবান একজন মানুষ। আপনাকে মানে তারপরে আপনি কোথায় এটাও রইলেন? কেউ জানে না।
আপনি প্রথম যাবেন। না, বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন, তারপরে তো আপনি মানে থাকলেন কি করে, মানে ওই রকম আমি পরিস্থিতি? বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ। 3 মাসের মতো। হুম হুম হুম। ও আমার 3 একটা মাসের উদ্দেশ্য মতো ছিল ছিলেন। হুম। যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা কিছু একটা করা যায় কিনা, আচ্ছা সংগঠিত করা যায় কিনা। আচ্ছা। বিভিন্ন জায়গায় হুম শ্রমিক অসন্তোষ, হুম কর্মচারীদের অসন্তোষ, হুম এগুলো প্রতিদিনই এগুলো লক্ষ্য লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক। তো সেই সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে আপনারা খুবই কিছু মনোযোগ দিয়ে করা আসলে যায় কথাগুলো কিনা। শুনবেন। তো এই চিন্তাতেই 3 মাস পরে রইলাম। আচ্ছা। এরপরে একে একে সবাই অ্যারেস্ট। উনি 5 আগস্টের পরে অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর প্রায় অক্টোবর পর্যন্ত উনি দেশে ছিলেন এবং উনি বিভিন্নভাবে আসলে চেষ্টা করেছিলেন যে আসলে কোনো একটি কিছু করা যায় কিনা এই চেষ্টা তিনি করেছিলেন এবং তিনি বলেছেন যে ওই সময় যে শ্রমিক অসন্তোষ যেগুলা ওই সময় কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি কিন্তু আন্দোলন হয়েছিল। যমুনা মানে ঘেরাও, তারপরে এরকম প্রতিদিনই একটার পর একটা মানে দাবি নিয়ে আসলে রাস্তায় কিছু সংগঠন মানে নেমে পড়তো। তো ওইসবের কথা বলতেছেন। তো আসলে উনি কিন্তু ক্লিয়ার করেন নাই, কিন্তু উনি বলতেছেন যে উনি চেষ্টা করেছিলেন কিছু একটা করার জন্য এবং ওই যে আন্দোলন ওইগুলোর সাথে সম্ভবত মানে ইয়ে করার জন্য। এবং আমি তো নেত্রীর পরের হুম। পরের স্থানটাই আপনার। যখন আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার হুম আমি আসামি হইতেছি। তারপর 212টা। এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও হুম অনেক অনুরোধ আসছিল হুম আমি যেন সতর্কভাবে হুম এদিকে চলে আসি। হুম তো এইভাবে এদিকে চিন্তা বলতে করলাম যে ভারতে। আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল, হুম 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 অনেকগুলো ওষুধ খেতে হয়, হুম হুম। আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি। ঠিকই। তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75-এ এখানে এসেছিলাম, তার বঙ্গবন্ধু, হুম। তারপর 101 নম্বর জেল হত্যা হলো, তারপরে হুম হুম কলকাতায় এসে হুম। 9 মার্চ ছিলাম। আচ্ছা। এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছে অনেক রাতে, হুম ঢাকায় তখন কারফিউ, তো ওখানে আমাকে অ্যারেস্ট আচ্ছা। করা হয়। হুম তারপরে এরপরে আবার 111-এর পরে হুম। তখনও জেল কেটেছে। তো ওই যে বঙ্গবন্ধু হত্যার পরে যে 9 মাস ছিলেন, তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে? না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি? আসছি আমি, তখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম। তখন এসছেন আর এখানে কি। আমাদের ডেপুটি হাই কমিশনার হুম বিজয় দিবসে আমাকে হুম হুম। প্রধান অতিথি করেছিল। বেশ। তো একটা জিনিস বলছি, এই যে আপনি রইলেন, তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল, ওরা আর কি এটা ফাঁস করেনি? তাহলে কি? আমি রাতেই ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো, এটার কারণটা কি মনে হয় আপনার, যে ওরা যে আপনার প্রতি সদয় হলো, আপনাকে কোনো বাঁচালো? আমি বুঝি এটাই তো। মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল, এরকম হতে পারে? আওয়ামী লীগের হলে তো আমি চিন্তা। ঠিকই। একটা অনেকে বলে যে না, আওয়ামী লীগের সবাইকে উনি আসলে চিনবেন কিভাবে? আওয়ামী লীগের মানে লাখ লাখ কর্মী, তো সেখানে আসলে এদেরকে চিনবেন কিভাবে উনি? উনি বলতেছেন চিনবেন, উনাকে লাখ লাখ মানুষ চিনবে, কিন্তু উনার পক্ষে তো আসলে লাখ লাখ মানুষকে চেনা সম্ভব না। তো এই দিনের এই সুযোগে আওয়ামী লীগে বা এই ধরনের আসলে এই দিন কিন্তু অনেকেই সুযোগ নিতে চেয়েছে, এই যে লুটপাটের সুযোগ এগুলো। তো এরকমই কিছু একটা হতে পারে। আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা, তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি, এটা মানে আমরা। কথা মোটেই ঠিক না। আচ্ছা। আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে এই অভ্যুত্থান দমানোর হুম জন্য। হুম সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার হুম নিজু মজুমদার, হুম ও ইউটিউবে কথা বলে, হুম ও তখনকার ভিডিও নিয়ে হুম সেটা প্রচার করেছে হুম মাস তিনেক আগে। হুম সেখানে ছাত্রলীগের নামই ছিল। হুম বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগই যথেষ্ট, হুম এ ধরনের কোনো বিষয় ছিল না। হুম আমার বক্তব্য, আর আমি পার্টির সেক্রেটারি, হুম তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, হুম তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, হুম তারা আমার অফিস আক্রমণ করতে বারবার হুম আসছে, পার্টি অফিস, হুম তারা গণভবন মুখে আক্রমণ শানাচ্ছে। তো সেই সময় আমি কি আমাকে সেভ করবো না, আমার দলকে সেভ করবো না, আমার নেত্রীকে সেভ করতে হবে না? তখন সে সময়
আমি পার্টির সেক্রেটারি হিসেবে হুম আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করেছি। হুম এটা যে কেউ করতো, হুম আমি ওই জায়গায়, আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন। আপনারা 15 বছর ক্ষমতায় ছিলেন, এত বড় পার্টি, আপনারা দেশ তৈরি করেছেন, আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে? এটা কেন হলো? খুবই এটা গুরুত্বপূর্ণ একটা একটি প্রশ্ন আকস্মিকতা। করেছেন অমল সরকার। এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফা। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে এটা একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে? একটা ষড়যন্ত্রমূলক হুম ঘটনা, একটা বিস্ফোরণ হয়ে গেল। সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল, এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা গোয়েন্দা তো বলা সংস্থার যায় না। কথা বলতেছেন। আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি, ওই সময় 3বারের জেনারেল সেক্রেটারি, আপনার উপরে দল, মানে আপনার নেত্রী আমি আপনাকে। তো আমার নেত্রী হুম যেভাবে নির্দেশ দিয়েছেন হুম সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, হুম এটা আমি, আই এম নট ইমিউন ফ্রম হুম মিস্টেকস। হুম মানুষের ভুল হবে, হুম সে ভুল ত্রুটি আমারও থাকতে পারে। আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এটা আপনার ভুল হয়েছিল? আমি কাজ করেছি, কাজ করলে ভুল হয় এটা? চাঁদাবাজি করিনি, হুম কমিশন খাইনি, হুম পার্সেন্টেজ নিইনি। হুম আমার মন্ত্রণালয়টা সবাই জানে। হুম তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে হুম কমিশন নিয়ে হুম কাউকে পদায়ন করিনি, হুম চাঁদাবাজি করিনি। হুম আমি সেই দিক থেকে হুম নিজেকে হুম একদম নির্দোষ বলে হুম আমি নিজেকে সাব্যস্ত করতে পারি। আপনাদের সময়ের নির্বাচন, তারপরে মানবাধিকার হরণ, মানবতা বিরোধী অপরাধ, এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে। ডেফিনেটলি সব হয়তো সত্য নয়, কিন্তু আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি? এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে। দেখুন, আমরা এদেশকে যা কিছু দিয়েছি, হুম যা কিছু করেছেন হুম আমাদের নেত্রী, হুম এটা কোনো তুলনা হয় না। হুম এই ডেভেলপমেন্ট বাংলাদেশে হুম হুম কল্পনাই করা যায় না। 15 বছর আগের বাংলাদেশ, হুম 15 বছর পরের বাংলাদেশ, হুম দিন আর রাতের মতো হুম পার্থক্য। আমাদের সমালোচনা তারাই করে হুম যারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে, যারা অমাবস্যা দেখে হুম হুম পূর্ণিমা, হুম তারা সমালোচনা করবে। না, সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে। হুম সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি, দেশের মাটিতে গিয়েও করবো যখন সময় আসবে। একটা বিষয় অনেকেই বলছেন, এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন, বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল, মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি। কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায়, হুম হুম তাদের একটা সুখানুভূতি আছে। হুম আমাকে তিনবার হুম সেক্রেটারি করলো, হুম এটাও অনেকের পছন্দ হুম হওয়ার তো কথা না। হুম আর আমাদের মতো পার্টিতে হুম এ ধরনের প্রতিযোগিতা ছিল, হুম এটা এখনো আছে। হুম আমি যখন হয়েছি তখনও ছিল। হুম কাজে এটা 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 অবাস্তব কোনো কিছু না। এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম, হুম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা প্রতিহিংসা ফলে এই ধরনের কিছু আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে। আপনার নীরবতার তাহলে কারণটা কি আমাকে ছিল? হ্যাঁ। আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন, এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন হুম আমার অসুস্থতা নিয়ে। হুম তিনি ভেবেছেন এই অবস্থা আমি দেশে ছিলাম, হুম বলে যে তুমি টোটাল চেক আপ করো, হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না, হুম পারলে কিছু লেখো, 71 থেকে হুম এদেশ নিয়ে লেখো, হুম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও হুম তোমার চোখে যা দেখেছ হুম এগুলো নিয়ে লেখালেখি করো, কখন কি করতে হবে আমি বলবো। হুম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করিনি, হুম কারণ উনি যেখানে আছেন হুম সেখানে আমার হাই সিকিউরিটি জোনে, হুম সেখানে আমি কেন হুম দেখা করতে চাই।
উনি যখন প্রয়োজন তখন আমাকে বলবেন। হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হুম তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন হুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুম তিনি সবকিছু জানেন, হুম আমার জীবন, আমাদের কর্ম। তো যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে কি যে গিয়ে ওবায়দুল কাদের সাহেব সম্ভবত ভারতে আছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ভারতে আছেন এবং তাদের আসলে দেখা হয় নাই, কখনো মানে দেখা হয় নাই, এটাই বুঝতে পারলাম এখান থেকে। কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি, যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না, এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি ইঁদুর দৌড়, এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর। এই কামড়া কামড়ি এটা অসুস্থ রাজনীতি। হুম এখনো আমরা দেশের বাইরে, হুম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হুম সে ক্ষমতা কখন পাবো হুম সেই বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ভাবা দরকার। হুম দলে কে কি হবে হুম দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার। সেটা তো এখন এখানে বসে হুম আমরা কামড়া কামড়ি করলে হুম তাতে আমাদের কি ক্ষতি? হুম এখনো আমাদের সবার লক্ষ্য হুম আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় হুম আমাদের দেশকে আমরা নিয়ে যাব। আপনারা এবং আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আমি শতভাগ আশাবাদী। এইটা কেন? আমি আরো অনেকের মুখে শুনছি, এর কারণটা কেন আপনারা মনে করছেন? আমরা মানে মনে করছি এই কারণে বাংলাদেশের জনগণ, হুম আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন, সবাই বলবো, বেশিরভাগ মানুষ বলবে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো চালিয়েছে, শেখ হাসিনাকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, হুম আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, এসব আমাদের এই জায়গায় আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু একটা মিস্টার কাদের, আমি একটা জিনিস বলি, মানে ভারত সরকার ছাড়া আর কোনো মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না। মানে আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না, মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদাজেদি বা ইয়ের জায়গা তৈরি হলো, মানে আওয়ামী লীগ কি একটু না, একঘরে হয়ে আমরা যাচ্ছে কারোর না? সাথে জেদাজেদি করবো? ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু, হুম সংকটে আমরা বারবার হুম ভারতের কাছে ছুটেছি। হুম এখানে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। হুম আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না, হুম কারো সমালোচনা করছি না। বেশ। আমরা এখন আমাদের দেশকে হুম যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি, হুম যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, হুম সেই শিকড়ে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু তার জন্য সেটি তো আমাদের চিন্তা। আমরা কারো বিরুদ্ধে নেই, কারো সমালোচনাও করি। কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার দেখুন, করতে হবে। ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন করব? আমি আচ্ছা দেশে গিয়ে করব। আচ্ছা। আমার ভুলের জন্য, হুম আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন, হুম তিনি দেশবাসীকে বলবেন। হুম এখান থেকে বলা কি ঠিক? হুম থ্যাংক আচ্ছা, ইউ। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে দ্য ওয়ালের তরফ থেকে। আপনার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকুন। তো যাই হোক বন্ধুরা, আসলে বেশ দীর্ঘ একটি সাক্ষাৎকার দেখলাম এবং মানে এটি প্রায় 25 থেকে 26 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো যাই হোক, তো আসলে কি বলবো, মানে ওবায়দুল কাদের সাহেবের কথা মাঝে মধ্যে মনে পড়তো যে উনি কোথায় আছেন। আসলে অনেকেরই খবর পাচ্ছি কিন্তু উনার কোনো খবর নেই। তো অবশেষে দিওয়াল উনাকে মানে মিডিয়ার সামনে নিয়ে এসেছে, উনি কথা বলেছেন, উনার কথা শুনলাম। তো এখান থেকে আমরা আসলে বেশ কিছু জিনিস জানতে পারলাম। 5ই আগস্টে উনি কীভাবে ছিলেন, উনার সাথে কী হয়েছে, তারপরে কতদিন উনি দেশে ছিলেন এবং সবশেষে আসলে উনি যেটি বললেন যে ওনারা আবারও ক্ষমতায় আসবেন, উনি দেশে উনি ক্ষমা চাওয়ার যে বিষয়টি আছে তো সেটি আসলে বলতেছেন যে উনি মানে ক্ষমা চাইতে হলে আসলে ওনারা মানে দেশে আসবেন,
দেশে ক্ষমা চাইবেন, ভারত থেকে কেন ক্ষমা চাইবেন? তো আসলে আমি যেটি বুঝতে পারতেছি সেটি হচ্ছে উনি আসলে সম্ভবত ভারতেই আছেন। ভারতেই তো অনেকেই আছেন, আমরা সেটা জানি। আর বহ উনি কিন্তু এই জিনিসটা আসলে কিছুটা এড়িয়ে গিয়েছেন। উনি বলতেছেন যে যদি উনার কোনো ভুল ত্রুটি হয়, উনার নেত্রী আছেন, নেত্রী মানে ক্ষমা চাইবেন। তো যাই হোক আসলে এইসব বিষয়ে আমার বেশি কিছু বলার নেই। তো অনেকদিন পরে আসলে উনার একটি সাক্ষাৎকার এসেছে। এটা আসলে বর্তমানে খুবই মানে ট্রেন্ডিংয়ে আছে। তো ভাবলাম যে আসলে এটি একটু রিঅ্যাকশন করে এইজন্যই করা। তো যাই হোক আমি আসলে এখানে ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুই জিজ্ঞেস করব না। যার, যার অবস্থান থেকে আপনারা সেটা বুঝে নিবেন। যার যেরকম লাগে। আর আমি শুধু রিঅ্যাকশন করেছি এটাই। এর বেশি আসলে আমি আর কিছু বলতেও চাই না। তো যাই হোক আজকের এই ভিডিওটি এখন পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।